বিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সামান্য কয়েকটি বই প্রকাশের সঙ্গে সঙ্গে বিপুল জনপ্রিয়তা অর্জন করেও পরবর্তীকালের বাংলা সাহিত্যে ক্লাসিক মহিমা অর্জন করেছে, কত অজানারে তাদের একটি। লেখক শঙ্করের জন্ম 7ই ডিসেম্বর 1933। কত অজানারে রচনার শুরু আগস্ট 1953, মাত্র 19 বছর বয়সে। দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশ পরবর্তী বছরে। বস্তুতপক্ষে বিংশ শতকে এত অল্প বয়সে কোনো লেখক বাংলা গদ্য সাহিত্যে এমন বিপুল স্বীকৃতি ও সাফল্য লাভে সমর্থ হননি। এই কাহিনীর প্রধান চরিত্র নোয়েল ফ্রেডারিক বারওয়েল, কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার। প্রথম মহাযুদ্ধের পরবর্তী সময়ে মিলিটারি ডিউটিতে তিনি কলকাতায় আসেন এবং যথাসময়ে হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। তার তিরোধান আগস্ট 1953। ঠিক পরবর্তী মাসে এই কালজয়ী সাহিত্য রচনার শুরু। শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যে কত অজানাদের মতো বই যে বেশি রচিত হয়নি তা এখন স্বীকৃতির অপেক্ষা রাখে না। কথা ও কাহিনীর আজকের নিবেদন লেখক শঙ্করের কত অজানারে। এর নাম হাইকোর্ট। অবাক হয়ে হাইকোর্টের উঁচু চূড়াটার দিকে তাকিয়ে আমার মনে হলো এর নাম হাইকোর্ট। বিভূতিদার মুখের দিকে তাকালাম। বিভূতিদার হাত ধরেই এখানে এসেছি, চাকরি হবে। যাতা চাকরি নয়, সাহেব ব্যারিস্টার, তার কাছে চাকরি। এর আগে তো রাস্তায় ছোটখাটো জিনিস ফেরি করেছে, কিন্তু বাণিজ্যে বসতের লক্ষ্যে মন্ত্র মনে প্রাণে জপ করেও জীবন ধারণ যখন প্রায় অসম্ভব হয়ে উঠেছিল, তখন বাণিজ্য দেবীর ভগিনী দেবী সরস্বতী অপ্রত্যাশিতভাবে কৃপা বর্ষণ করলেন। অবশ্য আমার পক্ষে খুরুট রোডের বিবেকানন্দ স্কুলে মাস্টারি লাভ কোনোদিনই সম্ভব হতো না, যদি না ওই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আমার বাজেট সংকট সম্বন্ধে ছুটা ওয়াকিবহাল হতেন। মাস্টার মানে অঙ্ক ইংরেজির নয়। মাস্টার সমাজে অঙ্ক ইংরেজির মাস্টার মশাইরা কুলীন, বাকি সব ইতরে জানা সর্বশাস্ত্রবিদ। আমি শেষোক্ত দলে। সুতরাং ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, স্বাস্থ্য, বাংলা, সংস্কৃত কোনোটা পড়াতে বাকি রাখিনি। সেখান থেকে সোজা চলে এসেছি রামকৃষ্ণপুর ঘাট এবং হরমিলার কোম্পানির অম্বা স্টিমারে নদী পেরিয়ে হাইকোর্ট। হাইকোর্টের চূড়োটার দিকে আবার তাকালাম। বর্ষার ফলকের মতো তীক্ষ্ণ শীর্ষ যেন মেঘের আবরণ ভেদ করে আকাশের সঙ্গে মিলিয়ে যেতে চাইছে। আমার অবস্থা দেখে বিভূতিদা হেসে বলেছিলেন, বাঙালিকে হাইকোর্ট দেখানো একেই বলে। রোজ এখানে আসতে হবে। চূড়ো কেন, ওই বাড়িটার ভেতরের অনেক কিছুই ক্রমশ দেখতে ও জানতে পারবে। এখন চেম্বারে চলো। এসব অনেক দিন আগেকার কথা, কিন্তু আজ বুঝতে পারছি বিভূতিদা ঠিকই বলেছিলেন। ওল্ড পোস্ট অফিস স্ট্রিট ও তার পাশের এই আকাশচুম্বী লাল প্রাসাদটিতে অহরহ জীবন নাটকের কত খেলা চলেছে। জীবনের কয়েকটা বছর সেখানে খরচ করে স্মৃতির খাতায় জমার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে। যত দেখেছি তার কতটুকু আর আজ মনে পড়ে। তবুও কত বিচিত্র মুখের ছবি সেখানে সাজানো। বিভূতিদা বললেন, সাহেব সুবরা সাধারণত কেমন খটোমটো হয়, কিন্তু এ সাহেব অন্য মানুষ, একেবারে অন্য মানুষ। কোনো ভয় নেই। প্রথমে যদিও সামান্য অসুবিধা হয়, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। চেম্বার কাকে বলে? আমার প্রশ্নে বিভূতিদা হেসে ফেললেন। সাহেব যেখানে বসেন, ওই যে সামনের হলদে রঙের বাড়িটা। এতক্ষণে সেদিকে আমার নজর পড়ল। বাড়ির নাম টেম্পল চেম্বার। কতকালের পুরনো বাড়ি বলা শক্ত। ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের এক পাশে টেম্পল চেম্বার, অন্য পাশে হাইকোর্ট। টেম্পল চেম্বারে ঢোকার পথে দেওয়ালে অসংখ্য চিঠির বাক্স। তার কোনটি চকচকে সদ্য যৌবন প্রাপ্ত, কোনটি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে প্রসাধনহীন জীর্ণ মলিন বেশে পথের পাশে ডাক পিয়নের প্রতীক্ষারত। মস্ত বড় বাড়ি, কিন্তু ঠিক বোলতার চাকের মতো। এক একটি খোপে এক একটি অ্যাটর্নির বাসা। অনেক ঘরে দিন দুপুরেও সূর্যালোক প্রবেশ অসম্ভব। ফলে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই এর ব্যবসার প্রসার হয়েছে। কিন্তু
মনের হরষে দিবসে বাতি জ্বালা সত্ত্বেও এখানকার ভাড়াটিয়াদের নিশীথ প্রদীপের কোনো অভাব হয় না। লিফটে কেমন এক সোঁদা গন্ধ। প্রাগৈতিহাসিক যুগের লিফট। 3 জনের বেশি একত্রে ঊর্ধ্বে আরোহণের আগ্রহ প্রকাশ করলে সরাসরি স্বর্গারোহণের সমূহ সম্ভাবনা। লিফটের জন্য অনেক যাত্রী সাড় দিয়েছেন। কালো কোট পরা অ্যাটর্নি, কালো গাউন হাতে ব্যারিস্টার, আধময়লা জামা পরা অ্যাটর্নি বাড়ির বাপ, ফিনফিনে ধুতি ও মাথায় টুপিওয়ালা দীর্ঘ বপু মারওয়ারি কোনো শাঁসালো মক্কেল। আমার ঠিক সামনে গরদের চাদর গায়ে এক বাঙালি বিধবা, হাতে হরিনামের ঝুলি, কাঁচা সোনার রং, হয়তো কোনো জমিদার গৃহিণী। আইনের হেফাজত সামলাতে পুজো ছেড়ে অ্যাটর্নি অফিসের লিফটে লাইন দিয়েছেন। গুটি গুটি পা পা করে আমরা শেষ পর্যন্ত লিফটের ভেতর ঢুকে পড়লাম। লিফটম্যান একবার আর চোখে তাকালো, কিন্তু কথা বললে না। বয়স এমন কিছু হয়নি, কিন্তু মাথার চুলগুলো একেবারে সাদা হয়ে গিয়েছে। এই যে বৃন্দাবন, সব খবর ভালো তো? সাহেবের নতুন বাবু। বিভূতিটা আলাপ করিয়ে দিলেন। লিফট হু হু করে উপরে উঠছে। এক একটি তলা মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। বৃন্দাবন এবার আমার দিকে ভালো করে তাকালো, কিন্তু কিছু বলবার পূর্বেই তাকে হাতল ঘোরাতে হলো। নামবার সময় এসে গিয়েছে। পকেট থেকে চাবি বার করে বিভূতিটা দরজা খুললেন। আলো জ্বলে উঠলো। একটা বড় ঘর, মধ্যে পার্টিশন, সামনের ছোট অংশে একটা টেবিল, আলমারি, কাগজপত্র। আমরা এখানে বসি। সুইং ডোর ঠেলে বিভূতিদা আমাকে অন্যদিকে নিয়ে গিয়ে বললেন, সাহেব এখানে বসেন। মস্ত টেবিল, চারিদিকে অনেকগুলো চেয়ার, অন্য কোণে আরেকটা ছোট টেবিল, 3 দিকে দেওয়াল র্যাকে ঢাকা, তাতে অসংখ্য মোটা মোটা আইন বই। এত বই! এ আর কখানা? বিভূতিদা বুঝিয়ে দিলেন। বললেন, বই নিয়েই তো এখানকার কারবার। কারখানার যেমন হাতুড়ি বাটালি, তেমনি এগুলো ওকালতির যন্ত্রপাতি। আরো অনেক বই লাগে। বার লাইব্রেরিতে যখন নিয়ে যাব তখন দেখতে পাবে। সাহেব এখনো আসেনি। একটা চেয়ারে বসে পড়লেন বিভূতিদা। আমাকেও বসতে বলে কেমন দুঃখ ভরা চোখে তাকালেন। তারপর আরম্ভ করলেন নিজের কথা। 16 বছর আগে বিভূতিদা যখন টেম্পল চেম্বারে এসেছিলেন, তার বয়স তখন 20 বছর। 5 টাকা মাইনেতে টেম্পল চেম্বারে এক অ্যাটর্নি অফিসের টাইপিস্ট। লিফটে জাঁদরেল চেহারার এক ইংরেজ ব্যারিস্টারের সঙ্গে অনেকদিন দেখা হয়েছে। বিভূতিদা ভয়ে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছেন। অফিস থেকে বেরোবার সময়ও এক একদিন সাহেবের সঙ্গে চোখাচোখি হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন, কি কাজ করো? এক শনিবার 1:30টার সময় বিভূতিদা মেশিন বন্ধ করেছিলেন। বেয়ারা এসে বললে, পাশের ঘরের ব্যারিস্টার সাহেব আপনাকে ডাকছেন। আমার একটা জরুরি টাইপের কাজ করে দিতে পারবে? এখানে টাইপরাইটার রয়েছে। সাহেব জিজ্ঞাসা করলেন। রাজি হয়ে গিয়ে বিভূতিদা এক মনে টাইপ করে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে গেল, মাই সন, কমলা লেবু খাবে? বিভূতিদা চমকে উঠে দেখলেন সাহেব দাঁড়িয়ে রয়েছেন, তার হাতে একটা কমলা লেবু। বিভূতিদা অবাক, এ আবার কেমন সাহেব? মনিবরা আবার টাইপিস্টদের সঙ্গে কমলা লেবু ভাগ করে খায় নাকি? কাজকর্ম শেষ করে চলে যাবার সময় সাহেব তার হাতে একখানা 5 টাকার নোট গুঁজে দিলেন। তোমার পারিশ্রমিক। আগে আমার কাছে তো ভাঙানি নেই। না না, ভাঙানির দরকার নেই, পুরো 5 টাকাই দিলাম। বিভূতিদার বিশ্বাস হয় না। 1.5 ঘন্টায় 5 টাকা! এ যে তার 1 মাসের মাইনে। ছুটির পর এমনি কাজ করে মাঝে মাঝে 5 টাকার নোট পেতে লাগলেন বিভূতিদা। শেষ পর্যন্ত সাহেব একদিন জিজ্ঞাসা করলেন, আমার কাছে কাজ করবে? বিভূতিদা এক কথায় রাজি। এমন সুযোগ কে ছাড়বে? দিন কয়েক কাজ করে কিন্তু বিভূতিদা হাঁপিয়ে উঠলেন। ভয়ঙ্কর খাটুনি। দিন নেই, রাত নেই, শুধু কাজ। ছুটির দিনেও নিস্তার নেই। সন্ধে 7টা 8টা পর্যন্ত টাইপ করো। অসম্ভব। সাহেবকে কিছু না জানিয়ে বিভূতিদা চেম্বার থেকে ডুব দিলেন। পুরনো অ্যাটর্নি অফিসে ভালো, কিন্তু 2 দিন পরে টেম্পল চেম্বারের সামনে বিভূতিদা সাহেবকে দেখতে পেলেন। এড়িয়ে যাবার চেষ্টা করেও সাহেবের কাছে ধরা পড়ে গেলেন তিনি। হাতটা চেপে ধরলেন সাহেব। চাকরি ছেড়ে যাবে কোথায় দুষ্টু ছেলে? কাঁচু মাচু মুখে স্কুল পালানো ছেলের মতো সাহেবের পিছু পিছু বিভূতিদা আবার চেম্বারে ফিরে এলেন। সেই যে এলাম, এই ছাড়ছি। মাঝখানে এক টানা 16 বছর কেটে গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিভূতিদা বললেন, এই 16 বছরে বিভূতিদা সাহেবকে চিনেছেন। সাহেব তাকে ডেকে বলেছেন, বিভূতি, তোমার বাড়ি যাব। সে কি? আমরা যে বড় নোংরা জায়গায় থাকি। তবুও যাব। সাহেব বাড়ি এসেছেন, পরনে ধুতি চাদর। বাঙালির বাড়ি,
বাঙালি সাজে যেতে ইচ্ছে হয়েছে তার। ধুতি পরা সোজা নয়, কোমরে কাপড় আটকে থাকতে চায় না, তাই বেল্ট দিয়ে কাপড় পরেছেন সাহেব। শান্তিপুরি ধুতি, গরদের পাঞ্জাবি আর সিল্কের চাদর। তোমার মাদারের সঙ্গে আলাপ করব। ঘোমটা দিয়ে বিভূতি তার মা এসে দাঁড়িয়েছেন, বলেছেন, ছেলেকে আপনার হাতেই ছেড়ে দিয়েছি। সাহেব আবার এসেছেন মায়ের অসুখের সংবাদ পেয়ে। কিন্তু তার গাড়ি যখন কালীবাড়ুজ্জে লেনের সরু রাস্তা দিয়ে কোনো রকমে দরজার কাছে এসে দাঁড়ালো, তখন সব শেষ। শ্মশান যাত্রীরা তার 8 ঘন্টা আগে গলির মোড় পেরিয়ে চলে গিয়েছেন। আপিসে বিভূতিদা কেঁদে ফেলেছেন। সাহেব কাঁধে হাত রেখে অন্যদিকে মুখ ফিরিয়েছেন। তোমার মাদারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন থেকে তোমাদের দেখাশোনার দায়িত্ব আমার। আরো দিন গিয়েছে। ছোট ভাই বোনদের স্কুল কলেজে পাঠিয়েছেন বিভূতিদা। সাহেব খবর নিয়েছেন। বোনের বিয়েতে তিনি এসেছেন, জিজ্ঞাসা করেছেন সব ঠিক তো। কালীবাড়ুজ্জে লেনে সাহেব আবার গাড়ি থেকে নেমেছেন। পরনে এবারও কিন্তু তার হাতে ফুলের তোড়া আর মুখে হাসি। বিভূতিদার যে বিয়ে, এমনি করে কোন ফাঁকে বিভূতিদা ও সাহেব দুজনেই ভুলে গিয়েছেন তাদের প্রভুভৃত্য সম্পর্ক। এ যেন এক সংসারে বাস, এক সূত্রে বাঁধা জীবন। কিন্তু 16 বছর পরে বিভূতিদার মনে হঠাৎ ভয় ধরেছে। বিভূতিদার ছেলে কোলে হয়েছে, সংসারের দায়িত্ব অনেক। সাহেব বেশ বৃদ্ধ হয়েছেন, কিন্তু বিভূতিদার সামনে জীবনের অনেকটা অংশ পড়ে রয়েছে। শুনে সাহেবও চিন্তিত হয়ে ঘাড় নেড়েছেন। সত্যিই তো পার্সোনাল সার্ভিসের এই দোষ। ঠিক আছে, কয়েক মাসের মধ্যেই ক্লাইভ স্ট্রিটে বিভূতিদার চাকরি জোগাড় করে ফেলেছেন সাহেব। সেই সাহেবকে আমি স্বার্থপরের মতো ছেড়ে চলে যাচ্ছি। তুমি কিন্তু সাহেবকে দেখো। বিভূতিদার চোখে জল। সাহেবকে দেখবে তো? বিভূতিদা আবার জিজ্ঞাসা করলেন। দাঁড়ান, আগে তো ইন্টারভিউ হোক। সাহেব আমাকে পছন্দ করবেন কিনা তারই ঠিক নেই। এমন সময় কয়েক জোড়া জুতোর শব্দ শোনা গেল। সাহেব আসছেন। বিভূতিদা বললেন, আমার যে ইংরেজি কথা আটকে যায়। কোনো ভয় নেই, শুধু গুড মর্নিং বলবে, তারপর আমি আছি। কিন্তু উত্তেজনার বশে আসল সময়ে আমার মুখ থেকে গুড মর্নিংও বার হলো না, বরং সাহেবই আমাকে গুড মর্নিং জানিয়ে ঘরে ঢুকলেন। পিছনে মোহনচাঁদ ও দেওয়ান সিং, 2 বেয়ারা। কোনো ইংরেজির সঙ্গে আমার জীবনে এই প্রথম সাক্ষাৎ। 6 ফুট লম্বা, গোলাপি রঙের দেহ, এই বয়সেও সম্পূর্ণ সোজা, সারা মাথা জুড়ে টাক, সমস্ত মুখটিতে হাসি ছড়িয়ে আছে। বিভূতিদা আমাকে ভেতরে সাহেবের টেবিলের কাছে নিয়ে গেলেন। এই ছেলেটির কথাই বলছিলাম। অল রাইট, কাজকর্ম সব বুঝিয়ে দিয়েছে তো? না, আগে দেখা না করেই। চোখ দুটো বড় বড় করে ঘাড় নেড়ে খুব গম্ভীর ভাবে তিনি বললেন, তাই তো, ঠিক বলেছ। ইয়েস ইয়েস, I must ask him some very difficult questions, and that too with Scots accents. বিভূতিদা ভাবে বুঝলেন। বললেন, না না, সাহেব কিছু জিজ্ঞাসা করবেন না, এমনি মজা করছেন। নাম জিজ্ঞাসা করলেন সাহেব। পুরো নাম শুনে বললেন, অত বড় নাম আমি বলতে পারবো না, একটা ছোট পোর্টেবল নাম চাই। চোখ বুজে সাহেব নিজেই ভাবতে লাগলেন, ভালো নাম দেওয়া খুব কঠিন কাজ, কিন্তু পেয়ে গিয়েছি, শঙ্কর। এ নামে তোমার কোনো আপত্তি আছে? ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের জীবনে আমার আসল নামটা সেদিন থেকেই হারিয়ে গিয়েছে। কেউ ডাকে না আমায় সে নামে। পুরনো বেনারসি শাড়ির মতো সেটা বিস্মৃতির বাক্সে কোথায় চাপা পড়ে আছে। আমার নিজেরও খোঁজ নেবার আগ্রহ হয় না। পকেট থেকে চাবির রিং বার করে বিভূতিদা আমার হাতে দিলেন। এ সংসার এখন থেকে তোমার, সবকিছু গড়াই গন্ডাই বুঝে নাও আমার কাছ থেকে। ছোটখাটো কয়েকটা খাতাপত্রের খুঁটিনাটি তিনি বুঝিয়ে দিলেন। চেম্বারে অনেক কিছুই করবার আছে, কিন্তু সেসব ক্রমশ নিজেই বুঝতে পারবে, কোনো ট্রেনিং এর দরকার নেই। সবচেয়ে কাজে লাগবে যে বিদ্যাটি এমএন দত্তর শর্ট হ্যান্ড স্কুল থেকে আয়ত্ত করেছো। কোর্টের কাজ কম থাকলেই সাহেব অনেক চিঠি লিখবেন, সেগুলো যত্ন করে টাইপ করো। শর্ট হ্যান্ড থেকে যে চিঠিটি আমি প্রথম টাইপ করেছিলাম সেটি আজও মনে আছে। খুব আস্তে আস্তে বলেছিলেন সাহেব। 8-10 লাইনের চিঠিটা টাইপ করে টেবিলে দিয়ে আসার কিছুক্ষণ পরেই মোহনচাঁদ বললে, সাহেব আপনাকে ডাকছেন। ভিতরে ঢুকে আর চোখে চিঠিটার দিকে তাকিয়ে আমার কান লাল হয়ে উঠল। 10 লাইনে গোটা 15 ভুল, কিন্তু তিনি কিছুই বললেন না আমাকে। চিঠিটা আবার টাইপ করে এগিয়ে দিলাম। এবার হেসে বললেন, বাহ, সুন্দর হয়েছে। আমি অবাক। এ এক আশ্চর্য যোগাযোগ। আমার সাহেব নাকি
কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার। এ কথা বিভূতিদাই বলেছিলেন। শুধু এই নয়, আরো অনেক কথা বলেছিলেন। সে কোন আদিকালের কথা। সুপ্রিম কোর্টের সৃষ্টি হলো লর্ড নর্থের রেগুলেটিং অ্যাক্টে। চাঁদপাল ঘাটের কাছে জাহাজ থেকে জজ সাহেবরা প্রথম কলকাতার মাটিতে পা দিলেন। খাস বিলেত থেকে যারা বাংলা মুলুকে এলেন তাদের প্রধান স্যার ইলাইজা ইম্পে। রাস্তায় কাতারে কাতারে দর্শনার্থী, কৌতূহলী দেশি লোকের ভিড়। ইম্পে চমকে উঠলেন। বেশিরভাগ লোকের খালি গা ও খালি পা। অন্য জজদের ডেকে তিনি বললেন, ব্রাদার্স, দেখেছো এদেশের লোকেদের গায়ে কাপড় নেই, পায়ে মোজা পর্যন্ত জোটে না। আমরা কিন্তু 6 মাসের মধ্যে প্রত্যেককে জুতো আর মোজা পরিয়ে ছাড়বো। তারপর কত 6 মাস কেটে গিয়েছে, এদেশের লোকদের মোজা পরাবার কথা ইম্পে সাহেব একেবারে ভুলে গেলেন। মোজা তো দূরের কথা, পেট পুরে খাবার ব্যবস্থাও হলো না। ইম্পে তখন পুল তৈরির কন্ট্রাক্ট বাগাবার আশায় বাল্যবন্ধু হেস্টিংসের পেছনে ছোটাছুটিতে ব্যস্ত। দুষ্টজনে তার নতুন নাম দিলে পুল বাঁধা ইম্পে। মহারাজ নন্দকুমারকে হাসিতে ঝুলিয়ে পুল বাঁধা ইম্পে ইতিহাসে অক্ষয় কীর্তি স্থাপন করলেন। ইম্পের পিছন পিছন বিলেত থেকে আরেক দল লোক এসে হাজির। সুপ্রিম কোর্টের আশেপাশে তারা ঘাঁটি বসালেন। এরা অ্যাটর্নি, এরা ব্যারিস্টার। বিলেতের আইন ব্যবস্থাকে এদেশে চালু করার মতো কোনো মহান উদ্দেশ্য তাদের ছিল কিনা জানি না, হয়তো কেবল অর্থের আকর্ষণেই তাদের বাংলাদেশে আগমন। কিন্তু ধীরে ধীরে এক গৌরবময় ট্র্যাডিশনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো তাদের দ্বারা। গড়ে উঠল কলকাতা বারের গর্বের ইতিহাস। সে যুগে আইনের কাজ আজকের মতো সোজা ছিল না। লোকে তখন আদালতকে মান্য করতে শেখেনি। তখন জোর যার, মুলুক তার। কোর্টে মামলা করে লাভ নেই, কারণ মামলায় জিতলেও অপরপক্ষ আদালতের রায় মানে না। বলে, লাঠি থাকতে আদালত কি? আইনজ্ঞরা বুঝলেন একটা কিছু ব্যবস্থা করতেই হবে। লোকে যদি আদালতের আদেশই না মানল তাহলে কোর্ট খুলে লাভ কি? সেকালে ডাকসাইতে সাহেবদের আইন অমান্যের উৎসাহ নেতৃত্বের থেকে একটুও কম ছিল না। প্রয়োজন মতো এদেশি লোকদের কাছে কলাটা মূলোটা ছাড়াও সাহেব সুগরা টাকাপত্র নিতেন। নিজের এলাকায় তারা এক একটি খুদে হিজহাইনেস। স্বদেশের সুবোধ সুশীল বালকদের এমন নবাবী মেজাজ দেখে জজরা অবাক। রামচন্দ্র বাড়ুজ্জে নামে এক ভদ্রলোক এসে জানালেন, ধর্মাবতার বিহারের আলেকজান্ডার ম্যাকেঞ্জি 37,000 টাকা ধার করেছিলেন অনেক দিন আগে, কিন্তু এখন দেনা শোধ দিতে রাজি নন। বিচার করে সুপ্রিম কোর্ট ডিক্রি দিলেন ম্যাকেঞ্জিকে টাকা ফেরত দিতে হবে। ম্যাকেঞ্জি যে সে লোক নন, তিনি বিহারের ম্যাজিস্ট্রেট। খবর শুনে বললেন, এত বড় আস্পর্ধা, আমার নামে ডিক্রি, একটি পয়সাও মিলবে না। সুপ্রিম কোর্টের শেরিফ চললেন বিহারে ম্যাকেঞ্জিকে ধরে আনতে, কিন্তু পথিমধ্যে ছোটখাটো যুদ্ধের ব্যবস্থা। ম্যাকেঞ্জির সাহেবের বরকন্দাজরা তীর ধনুক ঢাল তলোয়ার বন্দুক নিয়ে প্রস্তুত। শেরিফের দলবলের উপর তারা যখন হারে রেড়ে করে ঝাঁপিয়ে পড়ল, তখন যে যেদিকে পারে পালালো। সুপ্রিম কোর্টও ছাড়বার পাত্র নন, সম্মানে আঘাত লেগেছে তাদের। সুতরাং শেরিফকে আবার বিহারে পাঠানো হলো। সঙ্গে এবার পুরো সৈন্যবাহিনী। জেনারেল উড ও তার আর্মি প্রয়োজন হলে ম্যাকেঞ্জির সঙ্গে যুদ্ধ করবেন। গতিক সুবিধে নয় দেখে ম্যাকেঞ্জি রামচন্দ্র বাড়ুজ্জের টাকা কড়ায় গন্ডায় ফেরত দিলেন। গোড়া পাঠিয়ে ডিক্রি জারির প্রয়োজন অবশ্য বেশি দিন রইল না। লোকে ক্রমশ বুঝতে পারল আদালতকে মান্য করলে লাভ ছাড়া লোকসান নেই। টাকা পয়সা জমি জমা নিয়ে লাঠালাঠি হাতাহাতি ছেড়ে তারা কোর্টে আসতে শুরু করলো। দেশে খুন জখমের সংখ্যা অনেক কমলো। ফলে লেঠেলদের ব্যবসায় মন্দা পড়ল বটে, কিন্তু সৃষ্টি হলো এক নতুন বুদ্ধিজীবী লেঠেল সম্প্রদায়ের, যারা আইনের লাঠি চালিয়ে জীবন ধারণ করেন। বিলেত থেকে অসংখ্য জজ, ব্যারিস্টার ও অ্যাটর্নি এসে কলকাতার আইন জগতে যোগ দিলেন। তারপর ইতিহাসের রথচক্র কতবার না আবর্তিত হলো। কোথায় গেলেন ওয়ারেন হেস্টিংস আর ইলাইজা ইম্পে?
কোথায় গেলেন কর্নওয়ালিস আর ওয়েলিসলি? শেষ পর্যন্ত যারা রাজত্বের পত্তন করলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও রইল না। দিনমজুরের গায়েতির আঘাতে একদিন সুপ্রিম কোর্টের পুরনো বাড়িটাও কলকাতার বুক থেকে অদৃশ্য হয়ে গেল। ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের ধারে নতুন হাইকোর্ট তৈরি হলো, কিন্তু পুরনো ট্র্যাডিশনের স্রোতে বাধা পড়ল না। বাঘা বাঘা ব্যারিস্টার এলেন হাইকোর্টে, এলেন প্রখ্যাত অ্যাটর্নির দল। ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে মাথা তুলে দাঁড়ালো বড় বড় বাড়ি, টেম্পল চেম্বার, লিন্ডলি চেম্বার, অনেক মামলা, অনেক মক্কেল। 100 বছর ধরে গম গম করছে আইন পাড়া। এ পাড়াটি এক আজব জায়গা, বিভূতিদা বলছিলেন। মক্কেল, জজ সাহেব, উকিল, ব্যারিস্টার ও অ্যাটর্নি ছাড়াও কত রকম লোকের আনাগোনা এখানে। খানিকটা হয়তো জানো, তবু বলে রাখি, বিশেষ করে অ্যাটর্নি ব্যারিস্টারের সম্পর্কটা বাইরের অনেকের জানা নেই। ডুয়েল সিস্টেম বা ওই ধরনের কি একটা নামও আছে। আদিম বিভাগে মক্কেলের সঙ্গে অ্যাটর্নির প্রথম সম্পর্ক। হাইকোর্টে মামলা করতে এলে অ্যাটর্নির কাছে যেতেই হবে। অ্যাটর্নি কেসটা ঠিকঠাক করে কোর্টে ফাইল করবেন এবং ব্যারিস্টারকে ব্রিফ পাঠাবেন জজের সামনে মামলা করার জন্য। ব্যারিস্টার মক্কেলের সঙ্গে সোজাসুজি সম্পর্ক রাখতে পারেন না, সব কাজ অ্যাটর্নির মাধ্যমে করতে হবে। বিভূতিদা আরো বললেন, অনেকে ভাবে এ পাড়ায় আইনের নামে যত রাজ্যের বেআইনি কাজ হয়। উকিলরা মিথ্যে কথা বলে, অ্যাটর্নিরা সুযোগ পেলেই মক্কেলকে শোষে। ভাইয়ে ভাইয়ে মোকদ্দমায় দুজনেই পথে বসে। মাঝখান থেকে অ্যাটর্নিরা কলকাতায় বাড়ি তোলে। কথাগুলো যে সবসময় মিথ্যা তা নয়, কিন্তু সবাই এখানে কিছু চোর ডাকাত নয়। এখানে এমন অনেক মানুষ আছেন যারা জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেননি। সততাই তাদের জীবনের একমাত্র মূলধন। বিভূতিদা সাহেবের কথায় ফিরে এলেন, বললেন, উডরফ, স্যার গ্রিফিথ ইভান্স, উইলিয়াম জ্যাকসনের মতো আইনবিদরা যে কীর্তি রেখে গিয়েছেন, আমাদের সাহেব তার শেষ বর্তিকাবাহী। কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার। অষ্টাদশ শতাব্দীতে যা শুরু, বিংশ শতাব্দীর মধ্যাহ্নে তার অবসান। শেষ হলো লেখক শঙ্কর রচিত কত অজানার এই উপন্যাসের প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। কেমন লাগলো আপনাদের এই পর্বটি জানাতে ভুলবেন না কমেন্টে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তী পর্বের আপডেটের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে খুব সহজেই পরবর্তী পর্বের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।